শুভ সকাল সবাইকে। আজ হলো 14 আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, কমিশন যেসব নথি চাইছে সবই ভোটার বান্ধব। এসআইআর নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। 7টার থেকে 11টা নথি ভালো, বিহারের এসআইআর ভোটার বান্ধব বলল সুপ্রিম কোর্ট। অধ্যক্ষকে বেকায়দায় ফেলতে কি ডায়ালিসিস ইউনিটে অন্তর্গত? সাংসদ পরিমলের বয়ানে নতুন ইঙ্গিত। 24 ঘন্টা পরিষেবায় মেডিকেলের রোগীদের স্বস্তি। বিজেপি বাঙালি বিদ্বেষী বললেন সাংসদ সুস্মিতা। হিন্দু নির্যাতনে নীরব কেন পাল্টা মন্ত্রী কৃষ্ণেন্দুর। উত্তর করিমগঞ্জের বিধায়ককে খুঁজতে প্রচার অভিযানে নামবে কংগ্রেস। এবং সর্বশেষ খবরটি হল, মোদির সফরের আগে দিল্লি আসছেন চীনের বিদেশমন্ত্রী। বৈঠকে বসবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এবারে শুনুন বিস্তারিত খবর। বিহারের ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে ভোটার বান্ধব বলেই উল্লেখ করল সুপ্রিম কোর্ট। বৈধ ভোটার চিহ্নিতকরণের ক্ষেত্রে আধার কার্ড বাদ দেওয়ার প্রসঙ্গে অন্যান্য নথি যোগ করার বিষয়টি তুলে ধরে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি চলছিল। আইনজীবী অভিষেক মনু সিংভি বিহারের এসআইআর বিরোধিতা করে সওয়াল করছিলেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আধার বাদ দেওয়া নিয়ে আপনার কথা বুঝতে পারছি, তবে বৈধ ভোটার যাচাইয়ের জন্য তথ্য ভোটার বান্ধব। নাগরিকত্ব প্রমাণের জন্য নথির সংখ্যা দেখুন। এতে ভোটারদের আরো অপশন দেওয়া হচ্ছে। 7টার বদলে 11টি নথি রয়েছে। বিচারপতি সূর্যকান্ত সঙ্গে সঙ্গে বলেন, যদি 11টি নথি চাওয়া হতো তবে তা ভোটার বিরোধী হতো, কিন্তু যদি একটি নথি চাওয়া হয় তবে। আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বাদ দেওয়ার প্রক্রিয়া দেখুন। যদি জমি না থাকে তবে অপশন 5, 6, 7 বাদ চলে যাবে। অপশন 1 ও 2 অস্তিত্ব নেই, রেসিডেন্ট সার্টিফিকেট নেই। বিচারপতি সূর্যকান্ত তাকে থামিয়ে বলেন, বিহারকে এভাবে তুলে ধরবেন না। দেশ জুড়ে পরিষেবার ক্ষেত্রে বিহার থেকেই সব থেকে বেশি প্রতিনিধিত্ব। সর্বাধিক আইএএস, আইপিএস, আইএফএস অফিসাররা বিহার থেকে আসেন। যদি যুব প্রজন্ম অনুপ্রাণিত না হয় তাহলে এটা হবে না। আইনজীবী সিংভি বলেন, বিহার থেকে অনেক ট্যালেন্টেড বিজ্ঞানী রয়েছে, কিন্তু তা সীমিত জনসংখ্যা। বিহারে গ্রামাঞ্চল, বন্যা দুর্গত এলাকাও রয়েছে, চরম দারিদ্রতা রয়েছে। তাদের জন্য 11টি নথির তালিকা তৈরি করার অর্থ কি? বিহারের অধিকাংশ মানুষের কাছে এই নথি নেই। বিহারের কেবল 1 থেকে 2% মানুষের কাছে পাসপোর্ট রয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে এর জবাবে বলে, 34 পাসপোর্ট যথেষ্ট বড় সংখ্যা। এরপরে আইনজীবী সিংভি বলেন যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতা বা এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছেন না। তিনি বলেন, ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এটা স্বাভাবিক আইনের পরিপন্থী। নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণ নিয়ে নিজের অবস্থান বদল করেছে, একথা বলে অভিষেক মনু সিংভি বলেন, জাতীয় নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণ নিয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। কেউ একজন আপত্তি করছেন এবং বলছেন যে এক্স ব্যক্তি নাগরিক নন। এরপর ইয়ারও নোটিশ জারি করেন এবং জবাব দেওয়ার জন্য সময় দেন। কিভাবে মাক্রো জুডিশিয়াল টাস্ক কিভাবে 2 মাসের মধ্যে শেষ করতে পারবেন? ডিসেম্বরের পর থেকে এসআইআর করুন, 1 বছর নিন, কারণ আপত্তি থাকবে না। পরবর্তী খবর, বিজেপি বাঙালি বিদ্বেষী বললেন সুস্মিতা। হিন্দু নির্যাতনে নীরব কেন পাল্টা কৃষ্ণেন্দুর। বিজেপি বাঙালি বিদ্বেষী। এই দল মুসলমান তো দূর, বাঙালি হিন্দুদেরও বিদ্বেষের চোখে দেখছে। বুধবার করিমগঞ্জে এসে এই অভিযোগ করেছেন সুস্মিতা দেব। এর কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল সাংসদকে পাল্টা জবাব দিয়েছেন কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী বলেছেন, নিজেকে বড় বাঙালি নেত্রী ভাবতে শুরু করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু বাঙালি নির্যাতন নিয়ে সব সময় নীরব থাকাই পছন্দ করেন। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো মন্তব্য করার সাহস আছে কি সুস্মিতার? বুধবার দলের করিমগঞ্জ জেলা কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সঙ্গে তিনি বলেন, এসআইআর এর নামে ফের এনআরসি করাতে চাইছে বিজেপি। তিনি বলেন, বাঙালি বিদ্বেষী দল হচ্ছে বিজেপি। বরাক থেকে কজন বাঙালিকে চাকরি দিয়েছে বিজেপি, উল্টো 2টি বিধানসভা কেন্দ্র কেটে নিয়েছে।
শুধুমাত্র নিজেদের গদি বাঁচানোর জন্যই দুটি বিধানসভা কেন্দ্র বিসর্জন দিয়েছেন বরাকের দুই মন্ত্রী। তাই তারা বিশেষ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আমাকে যেন জ্ঞান দিতে না আসেন। এরই কড়া জবাব দিয়েছেন কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, বিজেপি আমলে বিনা পয়সায় চাকরি হচ্ছে, কিন্তু সাংসদ সুস্মিতা দেবের আমলে টাকা ছাড়া কোনো মেধাবীর চাকরি পাওয়া সম্ভব ছিল না। সুস্মিতার শরীরে এখনো সেই কংগ্রেসি কালচার রয়েছে, তাই প্রতিদিন আবুল তাবুল মন্তব্য করছেন তিনি। ঠিক এ ভাষায় তাকে পাল্টা দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমিতে এসে বরাকের দুটি বিধানসভা কর্তন হওয়ায় কৃষ্ণেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সুস্মিতা। এর পাল্টা দিয়েছেন কৃষ্ণেন্দু। তিনি বলেন, সুস্মিতা ভুলে গেছেন তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন টাকা ছাড়া চাকরি হতো না, এখন বিনা টাকায় চাকরি হচ্ছে। বরাকে সুস্মিতার অবদান কি, প্রশ্ন তুলেন কৃষ্ণেন্দু। তিনি বলেন, সুস্মিতা নিজেকে বাঙালি দরদি দেখাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু বাঙালি নির্যাতনের সময় তিনি কোথায় থাকেন? তখন তার মুখ বন্ধ থাকে কেন? ফিরহাদ হাকিম বলেছেন, আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের 50% ভাষা উর্দু হয়ে যাবে। সুস্মিতার সাহস আছে কি তার সম্পর্কে টু শব্দ করার? সুস্মিতাকে কদিন পর নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হবে, মন্তব্য করেন কৃষ্ণেন্দু। 26-এর বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখে ঘর সাজাতে শুরু করেছেন সুস্মিতা। শ্রীভূমির 4টি বিধানসভার মধ্যে দক্ষিণ করিমগঞ্জে যে নিশ্চিত প্রার্থী দাঁড় করাবে তার দল, এদিন সেটা বুঝিয়ে গেছেন সুস্মিতা। এ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি। সুস্মিতা বলেন, বিজেপির ঠিকমতো বিরোধিতা করছে না শ্রীভূমি জেলা কংগ্রেস। ওই দল নির্বাচন এলেই টিকিট বিক্রিতে ব্যস্ত হয়ে পড়ে, বেশ এতটুকুই তাদের কাজ। সংখ্যালঘু ভোটের প্রয়োজন রয়েছে কংগ্রেসের, কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না। এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনটি বিজেপি কিভাবে দখল করেছে আমার জানা রয়েছে, তাই বলছি, বিরোধী কণ্ঠ চাইলে একমাত্র বিকল্প হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের প্রার্থীকে জয় করিয়ে দেখুন, দেখি আমাদের হুমকি দেওয়ার কার কতটুকু সাহস। আমরা আপনাদের পাশে দাঁড়াবো, শুধু আমাদের প্রার্থীকে জয় করিয়ে দিতে হবে আপনাদের। এরপরই বিজেপিকে আক্রমণ করেন সুস্মিতা। এক্ষেত্রেও বাঙালি ইস্যু হাতিয়ার করেন তিনি। পরবর্তী খবর, অধ্যক্ষকে বেকায়দায় ফেলতে কি ডায়ালিসিস ইউনিটে অন্তর্ঘাত? পরিমলের বয়ানে নতুন ইঙ্গিত, 24 ঘন্টা পরিষেবায় মেডিকেলের রোগীদের স্বস্তি। অধ্যক্ষকে বিপাকে ফেলার জন্যই কি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে অন্তর্ঘাত করা হয়েছে? দিল্লি থেকে বিশেষজ্ঞ ভিজিটর টিম আসছে। এর আগে মেডিকেলকে বদনাম করা ও অধ্যক্ষকে বেকায়দায় ফেলার জন্যই কি ডায়ালিসিস ইউনিটের মেশিন ভাঙচুর করা হয়েছে? বুধবার এসএমসির একটি অনুষ্ঠানে সাংসদ তথা এই চিকিৎসা মহাবিদ্যালয় পরিচালন সমিতির চেয়ারম্যান পরিমল শুক্লবৈদ্যের বক্তব্যের পর এমন প্রশ্নই কিন্তু উঠে আসে। পরিমল বাবু এদিন বলেছেন, দিল্লি থেকে মেডিকেলের বিশেষজ্ঞ ভিজিটর টিম আসার কথা। এই সময় এমন ঘটনা আমাদের সবার জন্য লজ্জার। টিমের সদস্যরা এসে যদি দেখেন ডায়ালিসিস সেন্টারে ভাঙচুর হয়েছে, তাহলে মুখ পুড়বে আমাদের সবার। তাই সময় থাকতে সচেতন হন, কেউ কারোর দায় না এড়িয়ে প্রতিষ্ঠানের ভালোর জন্য কাজ করুন। এই প্রধানকে দিয়ে কাজ হচ্ছে না, ওই উপপ্রধান দায়িত্বে থাকলে চলবে না। এসব নিয়ে চর্চা আমরা মোটেও বরদাস্ত করব না, অন্যথায় সরকারি স্তরে ভাঙচুরের ঘটনা নিয়ে বড় পরিসরে মুখ খুলব। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে দুষ্কৃতী হানার দুদিন পর অবশেষে মুখ খুললেন স্থানীয়। মুখ খুলেই বেশ চড়াসুরে কড়া কথা শোনালেন তিনি। বুধবার তিনি বললেন, ডায়ালিসিস ইউনিটকে ধ্বংস করতে করোনার মতোই ভয়ঙ্কর ভাইরাস ঢুকেছিল মেডিকেলে। কেন, কি উদ্দেশ্যে ঢুকেছে? পুলিশের পাশাপাশি এর রহস্য খুঁজে বের করতে এগিয়ে আসতে হবে ডাক্তার কর্মী সহ মেডিকেলের প্রত্যেককে। এই ভাঙচুর কাণ্ডে মেডিকেলের বাইরের এবং ভিতরের যে শক্তিরই হাত থাকুক, কাউকে রেয়াত করা হবে না। এই ইস্যুতে আজ পরিচালন সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। এতে অভ্যন্তরীণ ক্ষেত্রে কড়া পদক্ষেপ করব আমরা। মেডিকেলে আসামের 3য় হিমোফিলিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসে কথাগুলি বলেন সাংসদ। এদিকে দুষ্কৃতীদের চক্রান্ত ব্যস্তে দিয়ে ইতিমধ্যে পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে মেডিকেলের ডায়ালিসিস ইউনিটে। বুধবার ইউনিটে গিয়ে দেখা গেছে বেশ কয়েকজন রোগীর ডায়ালিসিস চলছে আগের মতোই। ইউনিটের কর্মীরা সংবাদ মাধ্যমকে জানান, রবিবার গভীর রাতে ভাঙচুরের পর সোমবারও 18 জন রোগীর ডায়ালিসিস হয়েছে।
ইতিমধ্যে মেডিকেলের ক্যান্সার সেন্টার থেকে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের 3টি ডায়ালিসিস মেশিন নিয়ে আসা হয়েছে। কর্মীদের তরফে গৌতম চক্রবর্তী জানান, এমনিতে এই সেন্টারে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত 3টি শিফটে ডায়ালিসিস হয়, কিন্তু মেশিন ভাঙ্গার পর অর্থাৎ সোমবার থেকে ইউনিট চালানো হচ্ছে 24 ঘন্টা ব্যাপী। সেই হিসেবে সোমবারের 18 জনের পর মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ডায়ালিসিস হয়েছে 42 জন রোগীর। আপাতত ইউনিটের অক্ষত থাকা 6টি এবং ক্যান্সার সেন্টার থেকে আসা 3টি মিলিয়ে মোট 9টি মেশিন কার্যকর রয়েছে। গৌতমবাবু আরও জানান, অ্যাপোলো ডায়ালিসিসের হাফলং, অভয়াপুরী এবং পশ্চিম কার্বি আংলং সেন্টার থেকে আরও 5টি মেশিন আসছে। মেশিনগুলি না আসা পর্যন্ত ইউনিট চলবে 24 ঘন্টা ভিত্তিতে। সেই অনুযায়ী রোগীদের ওয়েটিং লিস্ট বানিয়ে ক্রমান্বয়ে দেওয়া হচ্ছে পরিষেবা। মেশিন পৌঁছে গেলে ফিরে যাওয়া যাবে আগের রুটিনেই। আর ভাঙ্গা মেশিনগুলি সারাতেও গুয়াহাটি থেকে রওনা হয়ে গেছেন কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার। পরবর্তী খবর, উত্তর করিমগঞ্জের বিধায়ককে খুঁজতে প্রচার অভিযানে নামবে কংগ্রেস। 26-এর আগেই ঘর গুছানোর আহ্বান রাজু সাহুর। শহর থেকে গ্রাম সমস্যায় জর্জরিত, অথচ নিখোঁজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, এমনটাই দাবি করে বিধায়ককে খুঁজে বের করতে গ্রাম শহরে ও প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করবে শ্রীভূমি কংগ্রেস। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ প্রসঙ্গে বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, সরকার জাতীয় সড়কের নামে সাধারণ নাগরিকের সঙ্গে প্রতারণা করছে আর সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজ সমষ্টির জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বিধায়ক কমলাক্ষ। তাপস বলেন, প্রতিদিন শ্রীভূমি শহরে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। এই বেহাল সড়কের জন্য পথচারীরা পায়ে হেঁটে যাতায়াত করতে সমস্যায় ভুগছেন। জাতীয় সড়ক থেকে গ্রামীণ সড়ক এসব নিয়ে একটা শব্দ করতে পারছেন না উত্তরের বিধায়ক। আমরা আর সরকারের মিথ্যা প্রতিশ্রুতি মেনে নিতে পারছি না। এবার সরকার এবং উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়কদের নাগরিক প্রতারণার বিরুদ্ধে সারা জেলাব্যাপী আন্দোলন করতে যাচ্ছি। তাপস পুরকায়স্থ বলেন, শুধু জাতীয় সড়ক নয়, বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন হবে। তিনি সাধারণ নাগরিকদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। প্রাক্তন বিধায়ক রাজু সাহু বলেন, আসামে 2026 বিধানসভা নির্বাচনে কংগ্রেস গৌরব গগৈর নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় আসছে। কংগ্রেস ক্ষমতায় এলে বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থের 15 বছরের বিধায়ক তহবিলের হিসাব নিতে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল দিয়ে তদন্ত করানো হবে। কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়ে বিজেপির হয়ে কাজ করছেন, এর জবাব তাকে দিতে হবে। আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ বলেন, গত 14 বছর ধরে যাদের বুটে উনি জিতেছেন, আজ তাদেরকে উনি ড্রাগস কারবারি বলছেন, তাদের নামে মিথ্যা কথা বলছেন, বারবার সম্প্রদায় তুলে কথা বলছেন, যা একজন বিধায়ক হিসেবে মানায় না। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেজিং সফরের আগে আরো গভীর হতে চলেছে ভারত চীন সম্পর্ক। আগামী 18 আগস্ট ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সফরে তার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গত জুনে এসসিওর এক বৈঠকে শেষবার মুখোমুখি হয়েছিলেন ওয়াং ই ও ডোভাল। সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে চীন সফর করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বেজিংয়ে গিয়ে বৈঠক করেন চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সঙ্গে। জয়শঙ্কর সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভাইস প্রেসিডেন্ট হান জংয়ের সঙ্গেও সাক্ষাৎ করে বার্তা দেন, অশান্ত বিশ্বে ভারত চীনের পারস্পরিক সহযোগিতা ও মুক্ত আলোচনা জরুরি। 2020 সালে কোভিড মহামারী এবং গালওয়ান সংঘাতের জেরে দুই দেশের সম্পর্ক অবনতি ঘটে। সীমিত হয়েছিল বিমান পরিষেবা, ভিসা এবং কৈলাস মানস সরোবর যাত্রা। তবে চলতি বছর থেকে ধাপে ধাপে সেই অবরোধ কাটছে। ইতিমধ্যে পুনরায় শুরু হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা, ট্যুরিস্ট ভিসা এবং আগামী মাস থেকে চালু হতে যাচ্ছে সরাসরি বিমান পরিষেবাও। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।